আসসালামু আলাইকুম। আপনারা শুনছেন সর্বশেষ আন্তর্জাতিক সংবাদ। শুরুতে শিরোনাম পড়ে বিস্তারিত। ইরান নিয়ে ট্রাম্পের সঙ্গে আলোচনা করতে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন নেতানিয়াহু। ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে কোনো আলোচনা নয়, যুক্তরাষ্ট্রকে ইরানের বার্তা। জর্ডান উপত্যকায় ইসরায়েলি বসতি স্থাপনাকারীদের হামলা। ইসরায়েলের লক্ষ্য আরব দেশগুলোর নিরাপত্তা ধ্বংস করা, কাতার সম্মেলনে ইরানের পররাষ্ট্রমন্ত্রী। সর্বশেষ জানিয়ে দেব, $5 বিলিয়ন চুক্তি স্বাক্ষর সৌদি সিরিয়ার। এতক্ষণ শুনছেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে, ভিডিওতে লাইক দিন এবং ভিডিও সম্পর্কে আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট করে জানিয়ে দিন। ইরান নিয়ে ট্রাম্পের সঙ্গে আলোচনা করতে যুক্তরাষ্ট্র যাচ্ছেন নেতানিয়াহু। ইরানের পারমাণবিক কর্মসূচি ও আঞ্চলিক প্রভাব নিয়ে আলোচনার লক্ষ্যে চলতি সপ্তাহে ওয়াশিংটন সফরে যাচ্ছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ওমানে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উচ্চ পর্যায়ের আলোচনার ঠিক একদিন পরেই গত শনিবার 7 ফেব্রুয়ারি রাতে নেতানিয়াহুর কার্যালয় থেকে এই সফরের আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়। আগামী মঙ্গলবার 10 ফেব্রুয়ারি তিনি ওয়াশিংটনের উদ্দেশ্যে রওনা হবেন এবং বুধবার 11 ফেব্রুয়ারি সকালে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে বসবেন। নেতানিয়াহুর কার্যালয় থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, প্রধানমন্ত্রী বিশ্বাস করেন যে ইরানের সঙ্গে যে কোনো চুক্তিতে অবশ্যই তাদের ব্যালিস্টিক মিসাইল কর্মসূচির উপর কঠোর সীমাবদ্ধতা থাকতে হবে। একই সঙ্গে মধ্যপ্রাচ্যে ইরানের মদতপুষ্ট ছায়াগোষ্ঠী বা প্রক্সিদের সমর্থন বন্ধ করার বিষয়টিও আলোচনার টেবিলে রাখা বাধ্যতামূলক। মূলত ওমানে চলমান যুক্তরাষ্ট্র ইরান আলোচনায় ইরানের মিসাইল কর্মসূচি অন্তর্ভুক্ত না হওয়ার খবরে ইসরায়েল যে উদ্বিগ্ন, নেতানিয়াহুর এই অবস্থানে তারই প্রতিফলন দেখা গেছে। এই সফরটি হবে গত এক বছরে ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে নেতানিয়াহুর সপ্তম মার্কিন সফর। 13 ফেব্রুয়ারি সকালে তার ইসরায়েলে ফেরার কথা রয়েছে। বিশেষ এই সফরে নেতানিয়াহুর সঙ্গে ইসরায়েলি বিমান বাহিনীর হবু প্রধান ব্রিগেডিয়ার জেনারেল ওমের টিশলারও যোগ দিচ্ছেন, যা বেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। এদিকে ওমানে ইরানি পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগসির সঙ্গে আলোচনার একদিন পরই ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ এবং জামাতা ড্যারেড কুশনার আরব সাগরে অবস্থানরত মার্কিন রণতরী USS আব্রাহাম লিঙ্কন পরিদর্শন করেছেন। গত জুনে ইসরায়েল ইরান যুদ্ধের পর এই প্রথম ওয়াশিংটন ও তেহরান সরাসরি বা পরোক্ষ আলোচনায় বসেছে। প্রেসিডেন্ট ট্রাম্প জানিয়েছেন, আগামী সপ্তাহের শুরুতে ইরানের সঙ্গে দ্বিতীয় দফা আলোচনা হতে পারে এবং ইরান একটি চুক্তিতে পৌঁছতে খুবই আগ্রহী বলে মনে করা হচ্ছে। তবে ইসরায়েল সাফ জানিয়ে দিয়েছে, পারমাণবিক সমৃদ্ধকরণের পাশাপাশি ইরানের সামরিক সক্ষমতা নিয়ন্ত্রণ না করলে কোনো চুক্তিই টেকসই হবে না। ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে কোনো আলোচনা নয়, যুক্তরাষ্ট্রকে ইরানের বার্তা। ইরান কখনোই ক্ষেপণাস্ত্র কর্মসূচি বন্ধ করবে না বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগসি। পারমাণবিক ইস্যুতে তেহরান ওয়াশিংটনের ইতিবাচক আলোচনার একদিন পর তিনি এ মন্তব্য করেন। সংবাদমাধ্যম আল জাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ করতে রাজি না পেজিশকিয়ান প্রশাসন, এটি ইরানের অধিকার উল্লেখ করে তিনি জানান, তেহরান এই কার্যক্রম অব্যাহত রাখবে। একই সঙ্গে ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে আলোচনা নাকচ করে আরাগসি। তবে তিনি বলেন, আস্থা গড়ে তোলার মতো একটি আশ্বস্তকারী চুক্তি করতে প্রস্তুত তেহরান। আরাগসি আরও বলেন, যে কোনো সংলাপের জন্য হুমকি এবং চাপ থেকে বিরত থাকা প্রয়োজন। তেহরান শুধুমাত্র পারমাণবিক বিষয় নিয়ে আলোচনা করছেন, আমরা যুক্তরাষ্ট্রের সাথে অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা করব না। গত বছরের জুনে ইরানে পারমাণবিক স্থাপনা সহ বিভিন্ন জায়গায় আকস্মিক হামলা চালায় ইসরায়েল। জবাবে ইসরায়েলে পাল্টা ক্ষেপণাস্ত্র আঘাত আনে তেহরান। এক পর্যায়ে ইরানের পারমাণবিক স্থাপনায় তেল আবিবের সাথে হামলায় যোগ দেন ওয়াশিংটন। তেহরান তখন থেকেই বলছে যে তারা ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রম বন্ধ করে দিয়েছে। যুক্তরাষ্ট্রের হামলার জবাবে কাতারে অবস্থিত মার্কিন ঘাঁটিতে হামলা চালায় ইরানি সশস্ত্র বাহিনী। আরাগসি হুঁশিয়ারি দিয়ে বলেন, ইরানে নতুন করে হামলা হলে একই জবাব দেওয়া হবে। তিনি বলেন, আমেরিকার মাটিতে আক্রমণ করার সম্ভাবনা নেই, তবে আমরা এই অঞ্চলে তাদের ঘাঁটিগুলোকে লক্ষ্যবস্তু করব। আমরা প্রতিবেশী দেশগুলোতে আক্রমণ করব না, আমরা তাদের দেশে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলোকে লক্ষ্যবস্তু করব। এই দুয়ের মধ্যে একটি বড় পার্থক্য রয়েছে। ইরান বলছে তারা ইউরেনিয়াম সমৃদ্ধ করার অধিকারের স্বীকৃতি চায় এবং তাদের ক্ষেপণাস্ত্র কর্মসূচি আলোচনার টেবিলে রাখলে তারা ইসরায়েলি হামলার ঝুঁকিতে পড়বে। ওমানে দ্বিপাক্ষিক আলোচনার ইতিবাচক হয়েছে দাবি করলেও ইরানের উপর নতুন করে চাপ সৃষ্টি করেছে ট্রাম্প প্রশাসন। স্থানীয় সময় শুক্রবার নতুন করে একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কোনো দেশ যদি সরাসরি বা পরোক্ষভাবে ইরান থেকে পণ্য বা সেবা নেয়, তবে সেই দেশের পণ্যে অতিরিক্ত শুল্ক আরোপ করবে যুক্তরাষ্ট্র। আদেশে হার উল্লেখ না
না থাকলেও উদাহরণ হিসেবে 25% শুল্কের কথা বলা হয়েছে। হোয়াইট হাউস জানায় এটি ইরানকে ঘিরে চলমান জাতীয় জরুরি অবস্থায় প্রতিফলন। পরিস্থিতি বদলালে আদেশ সংশোধনের সুযোগও রাখা হয়েছে। এছাড়া আবারও ইরানের পারমাণবিক সক্ষমতা নিয়ে সন্দেহ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটনের দাবি, পারমাণবিক কর্মসূচি ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি ও আঞ্চলিক অস্থিরতা জারি রেখেছে তেহরান। যদিও বরাবরের মতোই তেহরান দাবি করছে তাদের পারমাণবিক কর্মসূচি পুরোপুরি শান্তিপূর্ণ। জর্ডান উপত্যকায় ইসরায়েলি বসতি স্থাপনাকারীদের হামলা। অধিকৃত উত্তর জর্ডান উপত্যকায় ইসরায়েলি বসতি স্থাপনাকারীদের হামলায় 3 জন ফিলিস্তিনি আহত হয়েছেন। ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা এই তথ্য জানিয়েছেন। গত শনিবার আল জাজিরার প্রতিবেদনে ফিলিস্তিনি রেড ক্রিসেন্টের বরাতে খবরের সত্যতা নিশ্চিত করা হয়। ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট জানায়, আল মাকবা এলাকায় বসতি স্থাপনাকারীদের হামলায় মারধরের শিকার হয়ে 3 জন আহত হন। তাদের মধ্যে একজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে, অন্য দুজনকে ঘটনাস্থলে চিকিৎসা দেওয়া হয়। সাম্প্রতিক বছরগুলোতে অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ড জুড়ে, বিশেষ করে জর্ডান উপত্যকায় ইসরায়েলি বসতি স্থাপনাকারীদের হামলা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। এসব হামলার মধ্যে রয়েছে কৃষিজমি ধ্বংস, গ্রামীণ ও বেদুইন জনগোষ্ঠীকে ভয়ভীতি দেখানো এবং শারীরিক নিপীড়ন। অনেক ক্ষেত্রে এসব হামলা ইসরায়েলি নিরাপত্তা বাহিনীর উপস্থিতিতেই ঘটে বলে অভিযোগ রয়েছে। ইসরায়েলের লক্ষ্য আরব দেশগুলোর নিরাপত্তা ধ্বংস করা। কাতার সম্মেলনে ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, কারো ভুল হিসাব নিকাশ করা উচিত নয়, কারণ আইনের বাইরে কাজ করার অনুমতি দিয়ে কোনো অঞ্চল স্থিতিশীল থাকবে না। কাতারে আল জাজিরা ফোরাম 2026 এর উদ্বোধনী প্যানেলে বিশেষ অতিথি হিসেবে তার বক্তৃতায় ইরানের পররাষ্ট্রমন্ত্রী সায়েদ আব্বাস আরাগচি বর্তমান সংকট সম্পর্কে ইরানের দৃষ্টিভঙ্গি তুলে ধরেন। পাসটুডে জানিয়েছে, আরাগচি তার বক্তৃতা শুরু করেন এই বলে, ফিলিস্তিন আমাদের অঞ্চলের কৌশলগত এবং নৈতিক দিক নির্দেশনা। এটি আন্তর্জাতিক আইনের অর্থবহতা, মানবাধিকারের সর্বজনীন মূল্য আছে কিনা এবং দুর্বলদের রক্ষা করার জন্য আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলি আছে কিনা, নাকি কেবল শক্তিশালীদের শক্তিকে ন্যায্যতা দেওয়ার জন্য আছে, তারই একটি পরীক্ষা। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ফিলিস্তিন এবং গাজা কেবল একটি মানবিক সংকট নয়, এটি আরও বৃহত্তর এবং বিপজ্জনক কিছুর জন্য একটি প্ল্যাটফর্ম হয়ে উঠেছে, আর তা হল নিরাপত্তা এর ব্যানারে পরিচালিত সম্প্রসারণবাদী প্রকল্প। তিনি জোর দিয়ে বলে, আজ আমরা গাজায় যা দেখেছি তা কেবল শুধু যুদ্ধ নয়, এটি বেসামরিক ব্যাপক ধ্বংসযজ্ঞ এবং গণহত্যা। এই সংকটের আঞ্চলিক প্রভাবের কথা উল্লেখ করে আরাগচি বলেন, ইসরায়েল সম্প্রসারণবাদী প্রকল্প এই অঞ্চলের সকল দেশের নিরাপত্তার উপর প্রত্যক্ষ ও স্থিতিশীল প্রভাব ফেলেছে। ইসরায়েলি সরকার এখন প্রকাশ্যে সীমান্ত লঙ্ঘন করছে, তারা সার্বভৌমত্ব লঙ্ঘন করছে, তারা কর্মকর্তাদের হত্যা করছে। তিনি সতর্ক করে বলেন, যদি ধ্বংস এবং জোরপূর্বক বস্তুতির মাধ্যমে গাজা সমস্যা সমাধান করা হয়, তাহলে পশ্চিম তীর হবে পরবর্তী টার্গেট এবং সংযুক্তিকরণ আনুষ্ঠানিক নীতিতে পরিণত হবে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী তার বক্তৃতার অন্য অংশে এই প্রকল্পের কাঠামোগত পরিণতির কথা উল্লেখ করে বলেন, ইসরায়েল সম্প্রসারণবাদী প্রকল্প বাস্তবায়নের জন্য প্রতিবেশী দেশগুলোকে দুর্বল করার প্রয়োজন, সামরিক, প্রযুক্তিগত, অর্থনৈতিক এবং সামাজিকভাবে, যাতে ইসরায়েলি সরকার স্থায়ীভাবে শীর্ষস্থান দখল করতে পারে। তিনি স্পষ্ট করে বলেন, এই প্রকল্পের কাঠামোর মধ্যে ইসরায়েল কোনো বিধিনিষেধ ছাড়াই তার সামরিক অস্ত্রাগার সম্প্রসারণ করতে স্বাধীন, যার মধ্যে কোনো পরিদর্শন ব্যবস্থার বাইরে থাকা গণবিধ্বংসী অস্ত্র অন্তর্ভুক্ত। একই সঙ্গে অন্যান্য দেশগুলিতে নিরস্ত্রীকরণের আহ্বান জানানো হয়েছে। আরাগচি বলেন, আন্তর্জাতিক আইন এবং সম্মিলিত দায়িত্বের নীতির উপর ভিত্তি করে আমাদের একটি সম্মিলিত আইনি, কূটনৈতিক, অর্থনৈতিক এবং নিরাপত্তা কৌশল প্রয়োজন। তিনি তাৎক্ষণিক অস্ত্র নিষেধাজ্ঞা, সামরিক ও গোয়েন্দা সহযোগিতা স্থগিকরণ এবং ইসরায়েলি কর্মকর্তাদের উপর বিধিনিষেধ আরোপের আহ্বান জানান। ইরানের পররাষ্ট্রমন্ত্রী জেরুজালেমকে রাজধানী করে একটি স্বাধীন ও ঐক্যবদ্ধ ফিলিস্তিনি রাষ্ট্র গঠনের আহ্বান জানান এবং মুসলিম বিশ্ব, আরব বিশ্ব এবং বিশ্বব্যাপী দক্ষিণের দেশগুলিকে একটি ঐক্যবদ্ধ কূটনৈতিক ফ্রন্ট তৈরি করার আহ্বান জানান। তিনি বলেন, এটি কোনো সংঘাতের বিষয় নয়, বরং এটি বল প্রয়োগের মাধ্যমে পুনর্গঠিত হওয়া থেকে বিরত থাকার বিষয়। $5 বিলিয়ন চুক্তির স্বাক্ষর সৌদি সিরিয়ার। $5.3 বিলিয়ন মূল্যের 5টি চুক্তি স্বাক্ষর করেছে সৌদি আরব ও সিরিয়া। বিমান চলাচল, টেলিযোগাযোগ ও পানিসহ গুরুত্বপূর্ণ খাতে বিনিয়োগ ও সহযোগিতা জোরদার করতে এসব চুক্তি করা হয়। দামেস্কে এক অনুষ্ঠানে এসব চুক্তি সই হয় বলে জানিয়েছে সিরীয় রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা। দামেস্কের পিপুলস প্যালেসে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল সারা এবং সৌদি বিনিয়োগ মন্ত্রী খালিদ আল ফালি। এই চুক্তিগুলোকে দুই দেশের মধ্যে
অর্থনৈতিক সহযোগিতা ও বিনিয়োগ সম্প্রসারণের বৃহত্তর উদ্যোগের অংশ হিসেবে দেখা হচ্ছে। সিরিয়ান ইনভেস্টমেন্ট অথরিটি প্রধান তালাল আল হিলালি বলেন, নাগরিকদের জীবনযাত্রার সঙ্গে সরাসরি সম্পর্কিত গুরুত্বপূর্ণ খাতে একাধিক কৌশলগত চুক্তি স্বাক্ষরের জন্য দুই পক্ষ একত্রিত হয়েছে। এসব চুক্তির মাধ্যমে টেলিযোগাযোগ অবকাঠামো শক্তিশালী করা এবং ডিজিটাল সংযোগ ব্যবস্থা উন্নত করার পাশাপাশি পারস্পরিক আস্থা ও সম্মানের ভিত্তিতে নতুন অংশীদারদের সূচনা হবে। সৌদি বিনিয়োগ মন্ত্রী খালিদ আল ফালি বলেন, সৌদি আরব সিরিয়ার পাশে রয়েছে এবং দেশটির পুনরুদ্ধার, প্রবৃদ্ধি এবং স্থিতিশীলতার পথে পূর্ণ সমর্থন দিচ্ছে। তিনি বড় প্রকল্পে বিনিয়োগের জন্য এলা ফান্ড প্রতিষ্ঠার কাজ শুরু করার ঘোষণা দেন এবং দুই দেশের মধ্যে ব্যাংকিং ট্রান্সফার চ্যানেল পুনরায় সক্রিয় করার কথাও জানান। সিরিয়ার যোগাযোগমন্ত্রী আব্দুল সালাম হাইকাল বলেন, ভৌগোলিক অবস্থানকে কাজে লাগিয়ে আন্তর্জাতিক ডেটা ট্রানজিট করিডোর হিসেবে নিজেকে প্রতিষ্ঠার কৌশল নিয়েছে সিরিয়া। সিল্ক লিঙ্ক প্রকল্প সিরিয়াকে একটি বৈশ্বিক সংযোগ কেন্দ্র হিসেবে দৃঢ় অবস্থানে নিয়ে যাবে বলে জানান তিনি। এদিকে সিরিয়ান সিভিল অ্যাভিয়েশন অথরিটির প্রধান ওমর আল হুসরি জানান, দুটি বড় চুক্তি স্বাক্ষর হয়েছে, একটি আলেপ্পো আন্তর্জাতিক বিমানবন্দর উন্নয়ন ও পরিচালনার জন্য এবং অন্যটি নাস সিরিয়া নামে একটি নতুন স্বল্প ব্যয়ী জাতীয় বিমান সংস্থা প্রতিষ্ঠার জন্য। তিনি বলেন, এসব পদক্ষেপের মাধ্যমে সিরিয়া আবারও শক্তভাবে আন্তর্জাতিক বিমান চলাচল নেটওয়ার্কে ফিরে আসবে। চুক্তিগুলোর আওতায় পানি বিশুদ্ধকরণ ও স্থানান্তর ব্যবস্থা উন্নয়নের জন্য অর্থনৈতিক, কারিগরি ও আর্থিক সম্ভাব্যতা সমীক্ষা করা হবে। পাশাপাশি ফাইবার অপটিক কেবল সম্প্রসারণ, ডেটা সেন্টার স্থাপন সহ সিরিয়ার টেলিযোগাযোগ অবকাঠামোর বড় ধরনের সংস্কার করা হবে, যাতে অঞ্চলটি ডেটা ট্রানজিট ও আন্তর্জাতিক সংযোগের কেন্দ্র হতে পারে দেশটি। এছাড়া আধুনিক সিরিয়ান কেবলস কোম্পানি পরিচালনা ও উন্নয়ন, জাতীয় কারিগরি ও পেশাগত প্রশিক্ষণ প্ল্যাটফর্ম উন্নতিকরণ এবং উন্নত সহযোগিতার জন্য একটি অবকাঠামোগত চুক্তিও অন্তর্ভুক্ত রয়েছে। একই সঙ্গে সিরিয়ান ডেভেলপমেন্ট ফান্ড ও সৌদি ডেভেলপমেন্ট কমিটির মধ্যে ৪৫টি যৌথ উদ্যোগ চালু করা হয়েছে। আল ফালি সৌদি দৈনিক আশরাকে বলেন, স্বাক্ষরিত বিনিয়োগ চুক্তিগুলোর মোট মূল্য প্রায় ২০ বিলিয়ন সৌদি রিয়াল বা প্রায় $৫.৩ বিলিয়ন। এর আগে দুই দেশের মধ্যে প্রায় ৪০ বিলিয়ন রিয়াল মূল্যের সমঝোতা ও চুক্তি স্বাক্ষরিত হয়েছে। ফলে সিরিয়ায় মোট সৌদি বিনিয়োগের পরিমাণ দাঁড়ালো প্রায় ৬০ বিলিয়ন রিয়াল বা $১৬ বিলিয়ন। এসব বিনিয়োগ সিরিয়ায় সৌদি বিনিয়োগের আরও বিস্তৃত সূচনার ভিত্তি তৈরি করবে বলে মনে করেন তিনি। এর আগে গত শনিবার সৌদি বিনিয়োগ মন্ত্রী খালিদ আল ফালিহের নেতৃত্বে একটি সৌদি অর্থনৈতিক প্রতিনিধি দল দামেস্কে পৌঁছায়। দলে ছিলেন সৌদি যোগাযোগ মন্ত্রী আবদুল্লাহ আল শাস্তা, সিভিল অ্যাভিয়েশন অথরিটির প্রধান আব্দুল আজিজ আল দোয়াইলেজ সহ অন্যান্য কর্মকর্তারা।